রাজপথ আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজ সারা দেশে গণজমায়েত কর্মসূচি ঘোষণা হাসনাতের, দাবি আদায়ে ঢাকা মার্চের হুঁশিয়ারি নাহিদের। রাজধানীর মিরপুরে ফ্ল্যাট থেকে 2 বোনের মরদেহ উদ্ধার, শরীরে জখম ও আঘাতের চিহ্ন। পরিকল্পিত হত্যাকাণ্ড, ধারণা পুলিশের, দারোয়ান আটক। সারা দেশে গ্রীষ্মের দাপট, আগামী 2 দিন তাপপ্রবাহ আরও বাড়ার পূর্বাভাস। খরতাপের রাঙামাটিতে শুকিয়েছে পাহাড়ি এলাকার ছড়া, পানির সংকটে ভোগান্তি চরমে। জ্বালানি সংকটে রফতানিমুখী শিল্প খাত, নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে কমেছে উৎপাদন সক্ষমতা। দাবি উদ্যোক্তাদের এলএনজি আমদানি বাড়িয়ে সরবরাহের পরামর্শ। এবং ভারতের হামলার জবাবে এবার পাকিস্তানের অভিযান শুরু, বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইসলামাবাদের। উত্তেজনা প্রশমনে কাজ করছে যুক্তরাষ্ট্র। সকালের সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। আবারও উত্তাল রাজপথ, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে গণহত্যার দায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার সহ 3 দফা দাবিতে সারা দেশে আজ গণজমায়েতের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আবারও নির্ঘুম শাহবাগ, স্লোগানে স্লোগানে মুখর চত্বর। সবার কণ্ঠে একটাই দাবি, গণহত্যাকারীদের থাকতে পারে না কোনো রাজনৈতিক অধিকার। তাই তো আন্দোলনের প্রতিপাদ্য বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার রাতভর শাহবাগে অবস্থান নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেউ জাতীয় পতাকা ওড়াচ্ছেন, কেউ আবার জুলাই আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে রচিত গানে সুর তুলছেন। বড় পর্দায় চালানো হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় সংগ্রাম আর স্বৈরাচারের নৃশংসতার চিত্র। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ নয়, এবারও বিজয় নিয়ে ঘরে ফিরতে চায় ছাত্র জনতা। এটা একদম সঠিক কর্মসূচি, এটা সাপোর্ট করা। যতক্ষণ না পর্যন্ত ইনশাল্লাহ দাবি আমাদের মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। সমস্ত লীগ এই বাংলার মাটি থেকে মুছে দেওয়া হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সময়ের একমাত্র দাবি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় শাহবাগ সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে বিকেলে গণজমায়েতের ঘোষণা দেন। তুলে ধরেন আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ দলের নেতাদের শাস্তি নিশ্চিত ও জুলাই ঘোষণাপত্রের দাবি। আমরা ইতিমধ্যে 3 দফা দাবি দিয়েছি। 3 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধর দাবিতে সারা দেশে কর্মসূচি চলবে বলে জানায় ছাত্র জনতা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে, দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে বলে প্রত্যাশার কথা জানান নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে। তার আগ পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমনে জনমনে তৈরি হওয়া ক্ষোভের বিষয়েও সরকার অবগত।
শেখ মুজিবুর রহমানের করা 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বণিক সমিতির মতবিনিময় সভায় কথা বলেন তিনি। আওয়ামী লীগ হত্যাকারী, আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবুর রহমান, যিনি আওয়ামী লীগের কবর রচনা করে সেই শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। এটা হলো আইনি ব্যাখ্যা। সরকার কি করবেন সেটা সরকার সিদ্ধান্ত নেবেন। মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে 2 বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে জখম ও আঘাতের চিহ্ন থাকায় পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ানকে নেওয়া হয়েছে থানায়। রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার তোরাবালি মসজিদের পাশের 649 নম্বর এই বাড়িতে ঘটে মর্মান্তিক ঘটনা। শুক্রবার রাত 9টার দিকে বাড়ির দ্বিতীয় তলার B1 ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। শত্রুতা সৃষ্টি হয় এমন মানুষ নন তারা। তাদের মরদেহ উদ্ধারের ঘটনায় হতবাক সবাই। ওনারা লোক ভালো ছিল আর কি। ওনারা 2 বোন তো থাকতেন এখানে? হ্যাঁ, 2 বোন আর 2 মেয়ে। আচ্ছা, তাদের পারস্পরিক সম্পর্ক কেমন ছিল? ভালোই ছিল। ভিতরে ঢুকে দেখলাম যে মরিয়ম বেগমের লাশ ফেলানো ডাইনিং রুমে এবং তার বোন সুফিয়া বেগমের লাশ রুমের মধ্যে, মানে 4-5 হাত ডিফারেন্স। আমার অফিস কলিগ, উনি পাশে একটা টেবিল, আমি এই টেবিলে, এরকম চাকরি করছি। তো শুনে পুলিশ, পিআইবি ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। জিজ্ঞাসাবাদের জন্য বাসার দারোয়ানকে নেন হেফাজতে। তবে পুলিশের ধারণা পরিকল্পিত হত্যাকাণ্ড। কোনো গ্রিল কাটা নাই বা কোনো পিছন দিয়ে ঢোকার কোনো অবস্থা ছিল না। আমরা প্রতিটা চেক করেছি। ঘরে কোনো জিনিস খোয়া যায় না, ল্যাপটপ, কানের দুল, হাতের বালা সব ঠিক ছিল। এটা এখনই কিছু বলা যাচ্ছে না যে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটছে। হতে পারে পারিবারিক বা অন্য কোনো বিষয় থাকতে পারে। আমরা একটু খতিয়ে দেখছি। ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় রাজধানীর সোহরাদ্দি মেডিকেলে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মে মাসের শুরুতেই তীব্র গরমে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। আগামী 2 দিন তাপপ্রবাহ আরও বাড়তে পারে এমন পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। এ অবস্থায় শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ চিকিৎসকের। সাইফুল রুদ্র রিপোর্ট। গরম আর রোদের প্রখরতা যেমনই থাকুক, খেটে খাওয়া মানুষের জীবন প্রবাহ থেমে থাকে না। তাই তো তাপপ্রবাহ থেকে বাঁচতে গাছের ছায়া তলে কাজ করছেন নির্মাণ শ্রমিকরা। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন জেলায় বাড়ছে গরমের তীব্রতা। শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যায় 41 ডিগ্রি সেলসিয়াস। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবীরা। বাসা থেকে বের হয় মুশকিল হয়ে গেছে গরমে। ডায়রি হয়ে গেছে, আমার তো হয়ে গেছে ডায়রি। 4 দিন থেকে যে গরমটা পড়ছে, গরমে লোকজন বাড়াচ্ছে না, রোডের তো ফাঁকা রাস্তাঘাট। ক্লাসে যে গরমে অনেক স্টুডেন্ট আছে যারা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। আগামী 2 দিন চলমান তাপপ্রবাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম। তবে সোম বা মঙ্গলবার উষ্ণতা ছাপিয়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়াবিদের। এই তাপপ্রবাহ আমরা আরও 2 থেকে 3 দিন অর্থাৎ 11 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই 11 তারিখ পর 12 তারিখ থেকে আমাদের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যে বৃষ্টি, সেটা বর্ষাকালে বৃষ্টির মতো সেরকম দিনব্যাপী আশা করা যাবে না। তাপপ্রবাহ থাকবে আরও 2 থেকে 3 দিন। 40 টাচ করলে তো আমরা এটাকে সিভিয়ার বলে থাকি। অন্যদিকে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে বয়োবৃদ্ধদের ঘরে থাকার পরামর্শ চিকিৎসকদের। শিশুদের বেলায় নিতে হবে বাড়তি যত্ন। চেষ্টা করতে হবে যে ওদেরকে ফিডিংটা ঠিক মতো মেনটেন করতে, হাইড্রেশনটা ভালো মতো মেনটেন করতে। একদম নিউনেট যারা, তাদেরকে নিয়ম করে টাইম মতো ব্রেস্ট ফিডিং করানো। তার থেকে বড় যেসব বাচ্চা আছে চেষ্টা করতে হবে যেন গরম থেকে একটু দূরে রাখা যায়। বাইরে কম যাওয়া, গেলে ছাতা ব্যবহার করা, পানিও রাখা যেন একটু পরপর পানি বা কিছু খেতে পারে। শুষ্ক আবহাওয়ায় বেশি করে তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্মের খরতাপে শুকিয়ে গেছে রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকার ঝিরি ও ছড়া। বিকল্প উৎস না থাকায় এসব এলাকায় পানির তীব্র সংকট। সমস্যা সমাধানে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বারবার আশ্বাস দিলেও নেই দৃশ্যমান কোনো পদক্ষেপ। এ কারণে বছর জুড়েই চরম ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের।
হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো কাঁচা রাস্তা, তবে বাস্তবে এটি একটি পাহাড়ি ছড়া। গ্রীষ্মে পানি শুকিয়ে যাওয়ায় জলাধারের এই করুণ অবস্থা। রাঙামাটির কাউখালী, লংগদু, কাপ্তাই, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ছড়াগুলো শুকিয়ে যাওয়ায় দেখা দিয়েছে পানির তীব্র সংকট। এ পরিস্থিতিতে ছড়ায় গর্ত খুঁড়ে বিশেষ পদ্ধতিতে জমানো হয় পানি। সেই স্বল্প পরিমাণ পানি দিয়েই মেটানো হয় পানীয় জলের চাহিদা, করা হয় গৃহস্থালী কাজ। বিকল্প পানির উৎস না থাকায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। রিং নাই, ডিপওয়েল হয় নাই, ওই যে কুয়ার থেকে নিয়ে আর কি পানি একটু খেতে ফেতে খুব অসুবিধা হয় আমার। ঠিক মতন ঘরে কাজও করতে পারি না, অনেক পানির সবার কষ্ট। সবাই আইয়া সকালে আইয়া বিকালে যায় পানি ফেলা ঠিক মতন, কলসি খাইলা কলসি লইয়া যায়। কাজের থেকে আসছি বাড়ি এলি বলতেছে পানি নেই, টিউবওয়েল নাই, কিছু নাই, সোরা পানি নোংরা হইলে হান ভরে সার্কেল অসুখ নানা দিক দিয়ে অনেক কিছু হয়ে যায়। 4-5 মিনিট মতন এখনো পানি নাই, তখন বৃষ্টি পড়লে পানি হবে, আর পানি বৃষ্টি না হলে গর্ত ঘুরে উঠবে না, খাইতে হয়। এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আশ্বাসেই সীমাবদ্ধ সমাধান। 58.47% মানুষ সুপেয় পানি সরবরাহ নেটওয়ার্কের আওতায় এসছে, আর বাকি যেটুকু আমাদের কাভারেজের আওতায় আসেনি সেটুকু আমরা কাভারেজের আওতায় আনার জন্য ইতিমধ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের অধীনে আমাদের বিভিন্ন প্রকল্প কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তথ্য মতে জেলার 42% মানুষ এখনো সুপেয় পানির আওতার বাইরে রয়েছেন। সময় সংবাদ, রাঙামাটি। জ্বালানি সংকটে ভুগছে দেশের রফতানিমুখী শিল্প খাত। এরই মধ্যে যা আতঙ্ক ছড়িয়েছে ক্রেতাদের মনে। এমন দাবি করে তৈরি পোশাক শিল্পীর উদ্যোক্তারা বলছেন, নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে 35% কমেছে উৎপাদন সক্ষমতা, বাড়ছে অপচয়। এ অবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সংকট মোকাবিলায় তাগিদ দিচ্ছেন তারা। প্রয়োজনে এলএনজি আমদানি বাড়িয়ে শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পরামর্শ অর্থনীতিবিদদের। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $3,264 কোটি। গেল অর্থবছরে একই সময়ে যার পরিমাণ ছিল $2,967 কোটি। অর্থাৎ বছর ব্যবধানে খাতের রপ্তানি আয় বেড়েছে 10%। অবশ্য প্রবৃদ্ধির এমন পরিসংখ্যানেও তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা, কারণ জ্বালানি সংকটে ভুগছেন তারা। গ্যাসের প্রেশার যেখানে থাকা উচিত 10 to 15 PSI, গত 3 সপ্তাহ ধরে গ্যাসের প্রেশার এখন 0, 1.5 to 2 PSI থাকে। ট্যারিফের যে চ্যালেঞ্জটা আছে এটা সবার কম আর বেশি, কিন্তু এই যে আভ্যন্তরীণ গ্যাসের সমস্যা কিন্তু সবার না, সেটা বাংলাদেশের সমস্যা। গত মাসে আমাদের এক্সপোর্ট মাসাল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু এই মাস থেকে 5 to 10% কমে যেতে পারে। উদ্যোক্তারা বলছেন, শুল্ক যুদ্ধের অস্থিরতায় ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে অনেকটাই ধীরে চলো নীতিতে চলছেন মার্কিন ক্রেতারা। কারখানায় আসা ক্রয়াদেশও সময় মতো ক্রেতার ঘরে পৌঁছে দিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা, কারণ নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে কমছে উৎপাদন সক্ষমতা, বাড়ছে অপচয়। বিদ্যুৎ গ্যাস ইস্যুর কারণে 35% প্রোডাকশন ইমিডিয়েটলি ড্রপড, মেটেরিয়াল নানাভাবে এখন ওয়েস্টেড হচ্ছে। এই ধরনের কস্ট কে আমাদেরকে রিকভার করে দিবে? এই অবস্থায় বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে রপ্তানিমুখী শিল্পে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে পাশে চান উদ্যোক্তারা। এটা একটা ভয়াবহতা সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে ভাইয়াদের কাছে, যে তোমরা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের অভাবে আমার প্রোডাকশন তোমরা দিতে পারতেছো না, সেহেতু আমার শিপমেন্টটা ডিলে কবে পাবো সেটা কোনো অনিশ্চয়তা, কোনো নিশ্চয়তা নেই। ক্ষতি যেটা হওয়ার হয়ে গেছে, এটা ক্ষতিটা কিভাবে রিপেয়ার করা যায় সেটা নিয়ে কাজ করতে, যেন এই ধরনের সিদ্ধান্তহীনতা না থাকে। 2 কার্গো বা 3 কার্গো বাড়তি এলএনজি আপনাকে আনতে হবে, এটা জানেন। ফরেন কারেন্সি রিজার্ভ যেহেতু ঠিক ছিল, কেন আমরা আনলাম না? অর্থনীতিবিদদের পরামর্শ, রিজার্ভের হিসাবে ঘুরে দাঁড়ানো অর্থনীতিকে টেকসই করতে প্রয়োজনে এলএনজি বাড়িয়ে সচল রাখতে হবে কারখানার চাকা। এখন বেশি দাম দিয়েও জ্বালানি পাওয়া যাচ্ছে না। কাতা সহ অন্যান্য উৎস থেকে আমরা যদি দ্রুত এলএনজি না নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে। অভ্যন্তরীণ সংকটের কারণে ক্রয়াদেশ হাতছাড়া হলে তা ফিরিয়ে আনা কঠিন হবে বলেও সতর্ক করছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। 8 ঘন্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রাতেই আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এদিকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি ভাঙ্গা জংশন এলাকায় লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গন্তব্যে পৌঁছানোর আগেই বিকট শব্দ। ঢাকাগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেট রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। শুক্রবার রাত 10:15টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের মাঝখানের বগি লাইনচ্যুত হয়। ডাউন লাইনে ছিটকে পড়ে বগি। খবর পেয়ে স্টেশন মাস্টার, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ও জিআরপি পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। দুর্ঘটনার কারণে ভৈরব এবং আখাউড়া স্টেশনে যাত্রী নিয়ে আটকা পড়ে ট্রেন। হঠাৎ করে একটা আওয়াজ হইল, আওয়াজ হওয়ার পরে দেখলাম একটা কন্টেইনার কাটিয়ে পড়ে গেল। মধ্যরাতে লাইনচ্যুত বগি উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। বগি একেবারে তার মূল ট্র্যাক থেকে ছুটে একটা বগি সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে পড়ে আছে। এতে করে পাশের যেই চট্টগ্রামমুখী লেন ট্রেনের সেটার উপরে এসে পড়ে, ফলে উভয় দিকে ট্রেন চলাচল এখন বন্ধ। ঘটনাস্থলে এখানে স্থানীয় লোকজনও আছে, তারা আমাদের সাথে সহযোগিতা করছে। যেহেতু এটা মালবাহী ট্রেন, আমরা আমাদের ফোর্স আসছে, জেলার ফোর্স আছে, আমরা সবাই মিলে কাজ করছি। এদিন রাতে ঢাকা থেকে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি ভাঙা জংশন এলাকায় লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুটি এক লাইন থেকে অন্য লাইনের উপরে চলে যায়। এতে ঢাকার সঙ্গে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওমর ফারুক, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় 8 ঘন্টা পর ট্রেন চালুর আধা ঘন্টার ব্যবধানে একই স্থানে ফের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের 2 চাকা লাইনচ্যুত হয়। এতে ভোর 6:30 থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। 1 ঘন্টা পর লাইনচ্যুত বগি রেখে দুর্ঘটনাস্থল ছেড়ে যায় ট্রেনটি। এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন এলাকায় গতকাল রাত 10:30টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি কন্টেইনারের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সাথে চট্টগ্রাম এবং সিলেটের ট্রেন চলাচল প্রায় 8 ঘন্টা বন্ধ থাকে। এর 8 ঘন্টা বন্ধ থাকার পরে কিন্তু ভোর 5:30টার দিকে আপলাইনে এবং ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক, কিন্তু এর আধা ঘন্টার ব্যবধানে কিন্তু আবার ঢাকা থেকে কক্সবাজারগামী যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ডাউনলাইন দিয়ে কক্সবাজার উদ্দেশ্যে যাত্রাকালে পেছনের সারি যে একটি বগি 2টি চাকা লাইনচ্যুত হয়ে কিন্তু আবারও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে কিন্তু আপ এবং ডাউনলাইন 2টি লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অর্থাৎ 8 ঘন্টা পর চালু হওয়ার 1 ঘন্টার ব্যবধানে আবারই কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে কিন্তু উদ্ধারকারী যে রিলিফ ট্রেনটি ছিল ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে, সেটি কিন্তু এসে কিন্তু প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার তৎপরতা চালায়, যার কারণে কিন্তু এখানে বর্তমানে এইমাত্র যে দুর্ঘটনা কবলিত বগিটি সেটি কিন্তু উদ্ধার করে নিয়ে যে দুর্ঘটনা কবলিত যে বগিটি ছিল সেটি কিন্তু এইমাত্র উদ্ধার করে এখান থেকে নিয়ে গেছে। অর্থাৎ ডাউনলাইন থেকে অপসারণ করার পরে কিন্তু এখন ট্রেন চলাচল শুরু হবে বলে আমরা জানতে পারছি। ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশে যে স্টেশনগুলো আছে অর্থাৎ ভৈরব এবং আখাউড়া বিভিন্ন স্টেশনে কিন্তু আমরা চট্টগ্রামগামী পারাবত এক্সপ্রেস সহ পারাবত এবং মহানগর সহ সুবর্ণ এবং সোনার বাংলা সহ বিভিন্ন ট্রেন আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। সেসব ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে আছে বলে আমরা খবর পেয়েছি। এখানে যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের যে স্টেশন মাস্টার যিনি আছেন মোহাম্মদ জয়সুবুদ্দিন, তিনি বলছেন যে পাগাচং আছে আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস এবং চট্টগ্রামগামী যে ট্রেনগুলো আছে সেগুলো ভৈরব এবং তালশোর সব বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এইমাত্র দুর্ঘটনা কবলিত কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনে যে পেছনের সারি যে বগিটি 2টি চাকা লাইনচ্যুত হয়েছিল সেটি কিন্তু এখান থেকে অপসারণ করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আপ এবং ডাউন লাইন 2টি লাইনে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে অল্প সময়ের মধ্যে আমাদেরকে কিন্তু রেল স্টেশন মাস্টার পক্ষ থেকে জানানো হয়েছে। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া রেল দুর্ঘটনা সর্বশেষ। নগরীর জলবদ্ধতা নিরসনে কর্ণফুলী নদীতে সংযুক্ত চাকতাই ও রাজাখালীর মতো 8টি খালের মুখ খনন করছে চট্টগ্রাম বন্দর। প্রথম পর্যায়ে 300 কোটি টাকার নদীর মেইনটেন্যান্স ড্রেজিং এর আওতায় খনন করা হবে। ময়লা আবর্জনা সরাতে প্রতি বছর 8 থেকে 10 কোটি টাকা বরাদ্দ রাখতে চায় সংস্থাটি। শাখা উত্তরপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। একদিকে হাজার হাজার কোটি টাকা খরচ করেও নগরের জলবদ্ধতার সুফল মিলছে না। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানিতে তলিয়ে যায় নগরীর বেশিরভাগ এলাকা। অন্যদিকে বৃষ্টি কিংবা ড্রেনের পানি অপসারণের যে পথ সেগুলো ভরাট হয়ে গেছে অনেক আগেই। অর্থাৎ কর্ণফুলীমুখী প্রতিটি খালের মুখ ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নদীতে যেতে না পেরে নগরীতে জলবদ্ধতার সৃষ্টি করছে। প্রায় 20
থেকে 25 ফিট আপনার পলিথিন স্তর হয়ে গেছে, সেগুলো ড্রেজিং করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তাহলে পানি চলে যাবে। সুইচ গেটগুলো যেগুলো করা হয়েছে সেগুলো পরিকল্পিতভাবে করা হয় না। এদিকে আবার গত কয়েক সপ্তাহ ধরে কিছুটা ভিন্ন চিত্র কর্ণফুলী নদীর উজান অংশে। নগরীর চাকতাই খালের মুখ থেকে মাটি অপসারণ করছে বিশেষায়িত ক্রোকোডাইল ড্রেজার। কর্ণফুলী নদীর খনন কাজে ব্যবহৃত বড় সাইজের ড্রেজারগুলো মাটি ভরাটের কারণে খালের মুখ পর্যন্ত পৌঁছাতে না পারায় নামানো হয়েছে ছোট সাইজের এই ড্রেজার। বন্দরনগরী চট্টগ্রামের পানি প্রবাহের জন্য কাগজে কলমে খাল রয়েছে 56টি, কিন্তু দখলের কবলে চলে যাওয়ায় এখন অস্তিত্ব রয়েছে 32 থেকে 38টি খালের। এর মাঝে 8টি খাল আবার সরাসরি এসে পড়েছে এই কর্ণফুলী নদীতে, যেগুলো ড্রেজিংয়ের কাজ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মূলত চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনে বন্দরের নেওয়া ক্র্যাশ প্রোগ্রামের আওতায় পর্যায়ক্রমে পরিষ্কার করা হবে 8টি খালের মুখ। বিশেষ করে চাকতাই রাজাখালীর মতো বড় খাল যেমন রয়েছে, তেমনি রয়েছে ফিশারি খাল, লইট্টা খাল এবং পিকেশন খালও। রাজাখালী এবং চাকতাই খাল এগুলোতে আমরা কন্টিনিউয়াসলি ড্রেজিং করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা গ্র্যাব ড্রেজারের মাধ্যমেও করছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের যে বন্দরের নিজস্ব একটা ক্রোকোডাইল ড্রেজার আছে, আপনারা দেখেছিলেন, সেই ড্রেজার দিয়েও আমরা কাজ করে ভিতর থেকে যতটুকু সম্ভব আমরা এটা করছি। এসব খালের মুখ ভরাট হয়ে যাওয়ায় শুধুই যে নগরীর জলবদ্ধতার সমস্যা হচ্ছে তা কিন্তু নয়। কর্ণফুলী নদীর জোয়ারের পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে না পারায় নাব্য সংকট সৃষ্টি করছে বন্দর এলাকায়। এই অবস্থায় কর্ণফুলী নদীর চলমান ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় নগরীর জলবদ্ধতা নিরসনের এই প্রকল্প নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যেখানে আমাদের অ্যাম্ফিবিয়ান ড্রেজারগুলো যেতে পারে, আমাদের সক্ষমতা আছে, ওইটাও আমরা ম্যাক্সিমাম করে দিচ্ছি। বিভিন্ন ড্রেনেজ এবং খালের মুখ যেগুলো আছে এই সমস্ত জায়গাও আমরা কিছু কিছু জায়গায় আমরা পরিষ্কার করে দিচ্ছি। ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় কর্ণফুলী নদীর 4 কিলোমিটার এলাকায় অন্তত 48 লাখ ঘনমিটার মাটি অপসারণ করা হচ্ছে। আর জলবদ্ধতার জন্য চিহ্নিত 8টি খালের মুখের অংশে 4 মিটার গভীরতায় খনন করা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে বান্দরবানের ম্যাক্সি খাল। পানি প্রবাহ বন্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতে শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। তবে খালটি দখল মুক্ত করে পানি প্রবাহ স্বাভাবিক করার আশ্বাস জেলা প্রশাসকের। সোহেল কান্তিনাথের ক্যামেরায় এনে জাকিরের রিপোর্ট। নালার মতো সরু পথ বেয়ে নামছে পানি। এক দেখায় ড্রেন মনে হলেও এটি বান্দরবান শহরের ম্যাক্সি খাল। শহরের বুক চিরে প্রবাহিত হয়ে খালটি মিশেছে সাঙ্গু নদীতে। আর্মিপাড়া, মেম্বারপাড়া, নোয়াপাড়া সহ কয়েকটি এলাকায় খালের দুপার দখল করে নানা স্থাপনা তৈরি করে বসবাস ও ব্যবসা করে আসছে প্রভাবশালী মহল। বিষয়টি কর্তৃপক্ষ জানার পরও কার্যত কোনো ব্যবস্থা না নেয়ায় অস্তিত্ব হারাতে বসেছে খালটি। সামান্য বৃষ্টিপাতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, ভোগান্তি পোহাতে হয় পৌরবাসীর। প্রভাবশালীরা সবকিছু এদের মতো করে নিতে আছে, তার কারণে আমরা কষ্ট হইতে আছি। ঝিরির ভিতরে বল্লি গাইরা, তারপরে মাটি ভরাইয়া, তারপরে এই ঝিরির মুখটা বন্ধ করে দিচ্ছে। এই কারণে আমাদের বান্দরবনটা শর্টকাটে ডুবে যায়। এখানে মাসি গরম পানি তুলে ওই যে আগ বের করে আর কি, পানি যেতে না পারলে পানি উঠে যায়। অবৈধ দখলে খালটির গতিপথ ছোট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ক্ষমতা কমে গেছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ওয়াটারওয়ে আছে, সেখানে যদি অবৈধভাবে বসবাসকারী থাকে সেটা তো নদীর দুর্যোগকে কমায় ফেলতেছে এবং নদীর যে প্রশ্নটাকে কমায় ফেলতেছে এবং সাথে সাথে আমাদের নদীর ক্যাপাসিটি তো অবশ্যই এটা প্রভাব পড়ে। দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। যারা অবৈধ দখলে গেছেন তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা তাদেরকে রিপোর্ট দিতে বলেছি। রিপোর্টটা পাওয়া মাত্রই আমরা আবার ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আমরা অবৈধ উচ্ছেদ কার্যক্রমে আমরা অতি সত্বর আমরা পদক্ষেপ গ্রহণ করব। গত 2 দশক ধরে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় ম্যাক্সি খালের দুপাশে গড়ে উঠেছে সহস্রাধিক স্থাপনা। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান। হতো নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সীমানা প্রাচীর না থাকায় সন্ধ্যা নামলেই মাদকাসক্ত ও ভবঘুরেদের আড্ডাখানায় পরিণত হয় হাসপাতালটি। এতে নিরাপত্তাহীনতায় আতঙ্কে থাকেন রোগীরা। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন সিভিল সার্জন। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবিতে রিপোর্ট।
চিকিৎসক ও নার্স সহ জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৬ জন চিকিৎসকের স্থানে আছেন মাত্র 2 জন। একজন মিডওয়াইফ নার্স দিয়ে কোনো মতে চলছে সেবা। গাইনি কনসালটেন্ট না থাকায় বর্তমানে বন্ধ সিজার বিভাগ। দীর্ঘদিন ধরে অকেজো অ্যাম্বুলেন্স। এছাড়া বাউন্ডারি ওয়াল না থাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ায় রোগী ও কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তিতে এলাকাবাসী। সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ডাক্তারের সংকট। ডাক্তার ঠিকমতো আসে না, ঠিকমতো এমনি ওষুধ দাবাই দেয় না। গাইনি কনসালটেন্ট না থাকার কারণে সিজারিয়ান সেকশন ব্যাহত হচ্ছে। 3 জন মাত্র ঝাড়ুদার উপরে এত বড় ওয়ার্ড কিভাবে আমরা চালাই? ডাক্তার, মিডওয়াইফ এবং আমার চতুর্থ শ্রেণীর কর্মচারী, ক্লিনার, নাইট গার্ড সবই সংকট, যার কারণে আমরা আসলে হসপিটালটা যেভাবে চালানো দরকার সেভাবে চালাতে পারছি না। যদি জনবল সংকটটা মেটানো যায় তাহলে হসপিটালটা এবং পরিপূর্ণভাবে রান করবে। সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান সিভিল সার্জন। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ সব শ্রেণীরই জনবল সংকট আছে। এ ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। 50 সজ্জার সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 66টি পদের মধ্যে 34টি পদ খালি রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। অযত্ন ও অবহেলায় ধুঁকছে খাগড়াছড়ির মাটিরাঙ্গার একমাত্র বিনোদন কেন্দ্র জলপাহাড়। সরকারি উদ্যোগে নির্মিত পার্কটিতে রক্ষণাবেক্ষণ না করায় সৌন্দর্য হারানোর পাশাপাশি দর্শনার্থী বিমুখ হয়ে পড়েছে। ইজারার শর্তানুযায়ী সংস্কারের ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। পর্যটন শিল্প বিকাশে 2015 সালে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রশাসনের উদ্যোগে নির্মাণ করা হয় জলপাহাড় বিনোদন কেন্দ্র। লেক ও পার্কের সমন্বয়ে পর্যটকদের আকর্ষণ বাড়াতে রয়েছে বিভিন্ন ধরনের রাইড। স্থাপন করা হয় মিনি চিড়িয়াখানা। তবে কয়েক বছর ধরে রক্ষণাবেক্ষণ না করায় পার্কটি পর্যটকদের কাছে আকর্ষণ হারিয়েছে। নষ্ট হয়ে গেছে বেশিরভাগ রাইড। অযত্ন আর অবহেলার কারণে বিনোদন জৌলুস হারানোই ক্ষোভ দর্শনার্থীদের। এখানে যে একটা দর্শক বা দর্শনার্থী 20 টাকা 50 টাকা টিকিটে এখানে প্রবেশ করবে, কেন প্রবেশ করবে? গাছের পাতা পর্যন্ত শুকিয়ে গেছে। আমি 20 টাকা দিয়ে পার্কে দেখলাম যে কিছুই নাই। 2015 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ওরকম উন্নয়নমূলক কোনো সংস্কার বা ওরকম কিছু করা হয়নি। দীর্ঘদিন সংস্কার এবং উন্নয়ন কাজ বন্ধ থাকায় এই জলপাহাড়টা একদমই পরিত্যক্ত অবস্থায় পড়ে আসছে। এই জলপাহাড়টি যাতে অতি শীঘ্রই আমাদের প্রশাসন যারা দায়িত্বরত আছেন ওনারা এই দৃষ্টি দেন এখানে উন্নয়নমূলক কাজ করার জন্য। এদিকে ইজারাদার আওয়ামী লীগ নেতা দিলীপ সাহা শর্ত অনুযায়ী পার্কটির রক্ষণাবেক্ষণ করেননি বলে অভিযোগ স্থানীয়দের। শর্ত ভাঙলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। এখন ইজারা চলা অবস্থায় দেখা যাচ্ছে আমরা খুব একটা উন্নয়নেও হাত দিতে পারতেছি না। যদি লিখিত অভিযোগ পাই আমরা এবং যদি ওইরকম চুক্তির শর্ত ভঙ্গ করে ওইরকম কোনো উল্লেখযোগ্য শর্ত ওখানে থাকে তাহলে সেক্ষেত্রে ওইটাও আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব। প্রায় 5 একর জায়গা জুড়ে গড়ে ওঠা জলপাহাড় বিনোদন কেন্দ্রে 25টির মতো রাইড রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। কয়েক দফা প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে এবার চাঁদপুরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, ছাড়িয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রাও। তবে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা কৃষকের। তবে হতাশ না হতে আহ্বান খাদ্য ও কৃষি বিভাগের। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। মাঠ জুড়ে আদাপাকা ধান, কোথাও সবুজ আবার কোথাও সোনালি। মৌসুমের এই সময় হারভেস্টার মেশিন ও কাস্তে দিয়ে ধান কাটছেন কৃষক। চাঁদপুরে এবার ধান রোপণের শুরুতেই কয়েক দফায় প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে হতাশ ছিলেন কৃষক। কিন্তু সেই বাধা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল তাদের। বাম্পার ফলনে কেটেছে হতাশা। তবে বীজ, সার, বালাইনাশক আর সেচ সহ উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ধানের ন্যায্য দাম নির্ধারণে সরকারের হস্তক্ষেপ দাবি কৃষকের। ফসল খুব ভালো হয়েছে। করা প্রতি মনে করেন যে মিনিমাম 1500 তো গেছেই। আমরা যদি এখন ন্যায্য মূল্যটা না পাই তাই তো আমাকে পস্তা পড়ে না। ধানের দামে আর আমাকে খরচা পুষে না। ধান যদি না করে আমরা খেতেই তো বাদ দিয়ে দেবো। আমরা খেতে করে কি লাভ দেবো আমরা? খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন সরকার নির্ধারিত দামে লাভবান হবেন কৃষক। প্রতি কেজি ধানের মূল্য 36 টাকা, সেই হিসাবে আমাদের প্রতি মন ধানের মূল্য 1440 টাকা এবং আমরা আশা করি এবার কৃষক ভালো দাম পাবে। 4.38 মেট্রিক টন গড়ে আমাদের বোরো ফসলের ফলন হয়েছে।
এবং কৃষক উৎসবমুখরভাবে তারা বোরো ধান কাটছে। জেলায় এবার প্রায় ৬৮,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। সকালের সময় ভারতের হামলার জবাবে এবার অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর দাবি, এ অভিযানে ভারতের ক্ষেপণাস্ত্র ঘাঁটির পাশাপাশি সেনাবাহিনীর কয়েকটি ব্রিগেড সদর দফতর ধ্বংস করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি ভারত। তবে এর আগে পাঞ্জাব, জম্মু, রাজস্থান সহ বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে দেশটি। পাকিস্তানের ফেডারেল মিনিস্টার আলিম খানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সাইবার হামলার মাধ্যমে ভারতের পাওয়ার গ্রিডের ৭০% নিষ্ক্রিয় করা হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নীলম ঝেলাম জলবিদ্যুৎ প্রকল্প ও অন্যান্য বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে ভারত। শনিবার রাতে হামলা চালানো হয়েছে পাকিস্তানের বিমান ঘাঁটিতেও। বন্ধ রাখা হয়েছে সব ধরনের বিমান চলাচল। ডনের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, ভারত আদমপুর থেকে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ৫টি পড়েছে ভারতের অমৃতসরে। এর জেরে অপারেশন বুনিয়ান আন মারসুস অভিযান শুরু করেছে ইসলামাবাদ, যদিও নয়াদিল্লি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়, দেশটির ৩৬টি স্থানে প্রায় ৩০০ থেকে ৪০০ ড্রোন নিক্ষেপ করেছে পাকিস্তান, যার মধ্যে অনেকগুলোই প্রতিহত করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের ফিরোজপুরে পাকিস্তানের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দ শোনা যায় জম্মু, পাঠানকোট, সাম্বা ও জয়সলমের সহ বিভিন্ন জায়গায়। হামলার কারণে সীমান্তের অনেক শহর ব্ল্যাকআউট করে রাখা হয়েছে। মানুষকে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। সংঘাতময় পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীর ৩ প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন, যেখানে পাকিস্তানি হামলার প্রতিক্রিয়া জানাতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রেসিডেন্ট ট্রাম্প চান দুই দেশ উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাবে। লাইসা জান্নাত, সময় সংবাদ। গাজায় মানবিক সহায়তা পৌঁছানো নিয়ে নতুন একটি বিতরণ কাঠামোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জাতিসংঘকে পাশ কাটিয়ে পরিচালিত এই উদ্যোগ নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ সহ একাধিক মানবিক সংস্থা। তারা বলছে, প্রস্তাবিত পরিকল্পনা গাজায় সহায়তা বিতরণে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে এবং বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। এদিকে গাজায় এখনও অব্যাহত রয়েছে সহিংসতা। গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য নতুন একটি পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই পরিকল্পনায় গঠিত হবে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF, যারা যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার ও জরুরি পণ্য বিতরণ করবে। তবে জাতিসংঘ বা হামাসকে এই সংগঠনের সঙ্গে যুক্ত করা হবে না। ইউনিসেফ সহ বিভিন্ন সংস্থা বলছে, এই নতুন ব্যবসায় শিশু ও সাধারণ মানুষ আরও সমস্যায় পড়তে পারেন। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, ইসরায়েল বা হামাস কেউই এই ত্রাণ বিতরণে অংশ নিতে পারবে না, কিন্তু নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে তেল আবিব। GHF বলছে, তারা 4টি নিরপেক্ষ বিতরণ কেন্দ্র চালু করবে। এক একটি কেন্দ্রে 3 লাখ মানুষকে সহায়তা দেওয়া হবে। তবে অনেক সাহায্য সংস্থা মনে করছে, এই পদ্ধতি সহায়তার পাশাপাশি গাজাবাসীর ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর একটি উপায় হয়ে উঠতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, এই উদ্যোগ গাজায় হামাসের প্রভাব কমাবে। তবে জাতিসংঘের সাবেক কর্মকর্তা ক্রিস গানেস জানিয়েছেন, এই পরিকল্পনা রাজনৈতিক উদ্দেশ্য সাধনেরই আরেকটি উপায়। তিনি বলেন, UNRWA ছাড়া গাজায় সহায়তা দেওয়া খুব কঠিন, কারণ তাদের রয়েছে অভিজ্ঞ কর্মী, গুদাম এবং বিতরণ নেটওয়ার্ক। দেখছেন সকালের সময়। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী ট্রায়াথলন। সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাঁতার, সাইক্লিং ও দৌড়ে অংশগ্রহণ করছে 4 শতাধিক প্রতিযোগী। বিস্তারিত জানাতে ইনানিতে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, টেকনাফ মেরিন ড্রাইভে প্রথমবারের মতো ট্রায়াথলন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে সকাল 6:30টায় এই যে যাত্রা সেটি শুরু হয়। আমরা লক্ষ্য করেছি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে যে রেজু খাল রয়েছে, সেই রেজু খালে প্রথমে প্রতিযোগীরা প্রায় 200 প্রতিযোগী এই ট্রায়াথলনে অংশ নিয়েছে।
প্রথমে সাঁতার হয়, সাঁতার হচ্ছে 750 মিটার। সেই 750 মিটার রেজুখালে প্রথমে ট্রায়াথলনের যে সাঁতার দিয়ে শুরু হয় এবং সেই শুরুর পর থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যারা প্রতিযোগী রয়েছে সারা দেশ থেকে অংশ নিয়েছে তারা কিন্তু প্রথমে সাঁতার কাটেন 750 মিটার। সেই সাঁতার কাটার পরপরই কিন্তু তারা স্থলভাগে এসে যে সাইকেল রয়েছে সেই সাইকেলে করে আবার 20 কিলোমিটার সাইকেলিং যাত্রা শুরু করে, যেটি দীর্ঘ মেরিন ড্রাইভে শুরু হয়। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে যারা প্রতিযোগী অংশ নিয়েছে তারা কিন্তু একের পর এক দৌড়ে দৌড়ে কিন্তু তারা ফিনিশিং যে পয়েন্ট রয়েছে সেই ফিনিশিং পয়েন্টে জড়ো হচ্ছেন। আমরা যেটুকু জানতে পেরেছি প্রথমে 750 মিটার সাঁতার, সেই সাঁতারের পর 20 কিলোমিটার সাইকেলিং, তারপর হচ্ছে 5 কিলোমিটার দৌড়। এখন পর্যন্ত যত সব প্রতিযোগী এসেছে তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে আয়রনম্যান আরাফাত। আরাফাতের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আরাফাত যে বিষয়টি বলছে, এই যে ট্রায়াথলন এটি কক্সবাজারের জন্য প্রথম। তারা সারা বাংলাদেশে কিন্তু কয়েকটি এই ধরনের ট্রায়াথলন অনুষ্ঠিত হয়, কিন্তু কক্সবাজারে যে ট্রায়াথলনটি অনুষ্ঠিত হচ্ছে সেটি অনেকটাই চ্যালেঞ্জিং বলছেন। তারা বলছেন যে তীব্র গরম, সেই তীব্র গরমের মাঝে একদিকে সাঁতার কেটে আবার দৌড়ানো কিংবা সাইকেলিং করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ছে। তারপরেও তারা যে শেষ করতে পেরেছে সেজন্য আসলে তারা খুবই খুশি। এখানকার অনেক প্রতিযোগী রয়েছে, তারা বলছে এটি সেনাবাহিনী 10 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে হচ্ছে, যার কারণে খুব সুশৃঙ্খলভাবে এই প্রতিযোগিতাটি হচ্ছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে মেরিন ড্রাইভে তারা নিরাপত্তা জোরদার করছে, কোনো ধরনের গাড়ির যে যাতায়াত সেটি অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়েছে। এভাবেই কিন্তু প্রতিযোগিতার যে প্রতিযোগীরা খুবই সন্তুষ্ট। তবে তীব্র গরম হওয়াতে তারা এখানে অংশ নিয়েছেন তাদের মধ্যে কিছুটা কষ্ট হয়ে পড়ছে বলে সেটি জানিয়েছে। আমরা লক্ষ্য করেছি শুধু সারা বাংলাদেশে যে প্রতিযোগী রয়েছে প্রায় 200 প্রতিযোগী অংশগ্রহণ করেছে, তার মধ্যে কক্সবাজারের অনেক প্রতিযোগী রয়েছে। তারা যেটি বলছে, যেহেতু একদিকে সাগর, অন্যদিকে মেরিন ড্রাইভ, অন্যদিকে পাহাড়, সব কিছু মিলিয়ে প্রকৃতির যে নিদারুণ একটি যে স্পট বা মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভে এই ট্রায়াথলনটি হয়েছে, তাই সেজন্য তারা অনেকটাই খুশি। বলছে এই কক্সবাজারে প্রতি বছর শীত মৌসুমে কিন্তু আমরা লক্ষ্য করি ম্যারাথন কিংবা যে নানা ধরনের সাইকেলিং প্রতিযোগিতা হয়, তবে সেনাবাহিনী পর্যায়ক্রমে একের পর এক প্রথমে ম্যারাথন, তারপর সাইকেলিং, এখন সর্বশেষ ট্রায়াথলনটি অনুষ্ঠিত হচ্ছে। এটি ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে সেটি সবাই কামনা করেছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। নানা অনিশ্চয়তা আর যুদ্ধ পরিস্থিতিতে শেষ পর্যন্ত স্থগিত করা হলো পিএসএল। দুবাইও হচ্ছে না টুর্নামেন্টের বাকি 8 ম্যাচ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। পাকিস্তান সুপার লিগে অংশ নিতে গিয়ে আটকা পড়া বিদেশি ক্রিকেটারদের বিশেষ বিমানে করে নেওয়া হয়েছে দুবাইয়ে, যেখানে টাইগার ক্রিকেটার নাহিদ রানা আর রিশাদের সঙ্গে আছেন বাংলাদেশের 2 ক্রীড়া সাংবাদিক মাহরুজ প্রত্যয় ও তাশফিক পলক। সারি বাতাসে মৌ মৌ নয় বারুদের কণ্ঠ। জীবন যেথায় শুকায় যায় অনিশ্চিত সেই পরিস্থিতিতে সব থমকে যাবে, সেটাই তো স্বাভাবিক। ক্রিকেট তো বিলাসিতা। পাকিস্তান ভারত সংঘাতে এলোমেলো সব হিসেব নিকেশ। থমকে আছে দক্ষিণ এশিয়ার ক্রিকেট। পরিস্থিতি পাল্টাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে, পাল্টে যাচ্ছে বিবৃতিও। এ যেমন শুক্রবার দুপুর নাগাদ পিসিবি জানিয়েছিল পাকিস্তানের চলমান পরিস্থিতিতে পিএসএল এর বাকি 8 ম্যাচ সরিয়ে নেওয়া হচ্ছে দুবাইয়ে। সবুজ সংকেত মিলেছিল আমিরাত ক্রিকেট কর্তাদের পক্ষ থেকেও। তবে রাত নামতেই আবারও বদলে যায় সব। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয় আপাতত আর মাঠে গড়াচ্ছে না পিএসএল। কারণ হিসেবে পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল এর বাকি 8 ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। গত 24 ঘন্টায় নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারত থেকে ছোড়া 78টি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে এবং ভূমি থেকে ভূমিতে আঘাত হানায় ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে। প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের এই বেপরোয়া আগ্রাসন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে পুরো জাতির দৃষ্টি ও আবেগ এখন দেশের সাহসী সশস্ত্র বাহিনীর দিকে, যারা নির্ভীকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করছেন। পিসিবি এবং খেলোয়াড়রা শহীদ পরিবারের সদস্যদের এবং জাতির সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তা কর্মীদের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করছে।
তবে স্থগিত পিএসএল কিংবা আইপিএল এর মন খারাপের খবরকে পাশ কাটালে এই ছবিটা টাইগার ভক্তদের জন্য স্বস্তির। দীর্ঘ উদ্বেগ কাটিয়ে অবশেষে দুবাইয়ে 4 বাংলাদেশি। পাকিস্তানের চার্টার বিমানে পিএসএল খেলতে যাওয়া 2 টাইগার ক্রিকেটার রিশাদ হোসেন আর নাহিদ রানার সঙ্গী টুর্নামেন্ট কভার করতে যাওয়া বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক মাহরুষ প্রত্যয় আর তাশফিক পলক। এই 4 জন ছাড়াও পিসিবির বিশেষ বিমানে দুবাইয়ে গেছেন পাকিস্তানে পিএসএল খেলতে গিয়ে আটকা পড়া সব বিদেশি ক্রিকেটাররা। 8 ম্যাচ বাকি থাকলেও এই টুর্নামেন্ট আদৌ মাঠে গড়াবে কিনা উঠেছে সেই প্রশ্ন। আর টুর্নামেন্ট মাঠে গড়ালেও যে ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন ক্রিকেটাররা, তাতে ফের তারা আবারও ফিরবেন কিনা সে উত্তর আপাতত সময়ের হাতেই তোলা। তবে প্রার্থনা দ্রুতই অবসান হোক এই যুদ্ধবাজ পরিস্থিতির। 22 গজে ক্রিকেট চলুক ক্যালেন্ডারের সূচি মেনেই। মাহবুব রিমন, সময় সংবাদ। প্রায় 5 বছর ধরে চলা সংস্কারের পর নতুন এক অভিষেকের অপেক্ষায় জাতীয় স্টেডিয়াম। আর 1 মাস পর এই মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে লড়বে বাংলাদেশ ও সিঙ্গাপুর। জাতীয় ক্রীড়া পরিষদের অদূরদর্শিতা ও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেশ কয়েক দফা সংস্কার কাজ পেছানোর পর অবশেষে 22 মে স্টেডিয়াম বুঝে পাবে বাফুফে। ভুল জায়গায় চেয়ার বসানোয় শেষ সময়েও হতাশা রয়ে গেছে। তবুও নানা প্রতিবন্ধকতা শেষে জাতীয় স্টেডিয়াম পাওয়া যাচ্ছে, এতেই সন্তুষ্ট বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। এই ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনার কথা মাথায় রেখে বেশ কিছু পরিকল্পনাও হাতে নিয়েছে ফেডারেশন। 2021 সালে শুরু হওয়া জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজের এখন শেষ মুহূর্তের তুলির আঁচড়ের অপেক্ষা। ঠিক 1 মাস পর এই মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। যে ম্যাচ নিয়ে সমর্থকদের উত্তেজনার পারদ এখন চরমে। হামজা দেওয়ান চৌধুরী ও সমিত সোমদের নিয়ে বাংলার ফুটবলের নতুন রূপ দেখার অপেক্ষায় এখন পুরো দেশ। দেশের ফুটবলের প্রধান এই স্টেডিয়াম দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো। বৈশাখের শেষ দিকে এসে তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন, তবে থেমে নেই জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। প্রায় 5 বছর ধরে চলা সংস্কারের শেষ দিকে এসে নতুন রূপে সেজেছে স্টেডিয়াম। গ্যালারিতে বসেছে নতুন চেয়ার, অ্যাথলেটিক্স ট্র্যাকের পাশে ওয়াকওয়ে, তার পাশে বসানো হয়েছে আর্টিফিশিয়াল টার্ফ, এলইডি ফ্লাড লাইট ও গ্যালারির শেডের 2 পাশে বসেছে ক্যানোপি লাইট। আগের চেয়ে উন্নত এখন জায়ান্ট স্ক্রিন। পানি নিষ্কাশন ব্যবস্থার সবচেয়ে বড় বিশেষত্ব, বৃষ্টি হলে মাঠে জমে থাকবে না পানি। আধুনিক স্প্রিংকলার সহ মাঠে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। ম্যাচ কমিশনারদের রুম, ড্রেসিং রুম সংস্কার সহ নতুন করে হয়েছে প্রেস বক্স। যদিও এনএসসির ভুলে বারবার পিছিয়েছে স্টেডিয়ামের সংস্কার কাজ। স্প্রিংকলার সহ নানা জায়গায় ভুলের খেসারত দিয়ে আর্থিক ক্ষতিও হয়েছে বেশ। নানা প্রতিবন্ধকতার পর অবশেষে আগামী 22 মে স্টেডিয়াম বুঝে পাচ্ছে বাফুফে। শেষ সময়ে এসেও ভুল জায়গায় চেয়ার বসানোয় কিছুটা বিড়ম্বনায় ফেডারেশন। যদিও ম্যাচের আগেই এসব সমস্যার সমাধানের আশা বাফুফের। বেশ কিছু সিট আপনার ব্লাইন্ড স্পটে পড়ে গেছে, ওখান থেকে খেলা দেখা যায় না। সো ওগুলিকে খুলে আমরা রিলোকেট করতে চাচ্ছি। চ্যালেঞ্জগুলি এখন পর্যন্ত মোটামুটি ওভারকাম করেছি। আমাদের এখনও কিছু কাজ বাকি আছে। সো মে 22 বলা হচ্ছে আমাদেরকে দেবে ইনশাআল্লাহ। আমরা উই আর লুকিং ফরওয়ার্ড এবং আমরা খুব ক্লোজলি কাজ করছি। 2020 সালের নভেম্বরে সবশেষ নেপালের বিপক্ষে এই মাঠে 2টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেরুকতাল রাজপথ, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজ সারা দেশে গণজামায়াত কর্মসূচি ঘোষণা হাসনাতের, দাবি আদায়ে ঢাকা মার্চের হুঁশিয়ারি নাহিদের। রাজধানীর মিরপুরের ফ্ল্যাট থেকে 2 বোনের মরদেহ উদ্ধার, শরীরে জখম ও আঘাতের চিহ্ন, পরিকল্পিত হত্যাকাণ্ড, ধারণা পুলিশের, দারোয়ান আটক। এবং সারা দেশে গ্রীষ্মের দাপট, আগামী 2 দিন তাপপ্রবাহ আরও বাড়ার পূর্বাভাস। খরতাপে রাঙামাটিতে শুকিয়েছে পাহাড়ি এলাকার ছড়া, পানি সংকটে ভোগান্তি চরমে। এ ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।